সালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঈদের পর আমাদের আবার ক্লাস শুরু হলো, যেটা আমি বলেছিলাম যে ঈদের পর পর আমরা রিটেনে ঢুকে যাব, কারণ আমাদের রিটেনের সাথে অনেকগুলো বিষয় জড়িত। একদম শেষে যে ক্লাসগুলো নিলে তোমরা দেখা যাবে যে প্র্যাকটিস করবা কিনা সেটার ব্যাপারে আমি খোঁজ খবর নিতে পারবো না, কিংবা তোমরা আপডেট দিবা না, এরকম সম্ভাবনা থেকে যায়। So, ওই জায়গা থেকে আমরা চেষ্টা করব যে তোমাদেরকে এখন থেকেই ইয়াগুলা রিটার্নের কাজগুলা করায় আমরা রিটার্নের ক্লাসের পর পর আমরা তোমাদেরকে ইয়াগুলা দেওয়ার চেষ্টা করবো, যে কিছু টাস্ক তোমাদেরকে দিব, যাতে করে তোমরা ঠিকঠাক পড়তেছো কিনা সেটা আমরা একটু ট্র্যাক করতে পারি। আহ, যেটা লম্বা জার্নিতে দেখা যাবে যে আমাদের জন্য কাজ সহজ করে দেবে, যেহেতু হাতে আরো 1 বছর সময় আছে আমাদের, মোটামুটি একটা ইয়ার পুরাটাই হাতে আছে। সো এই কাজগুলো আস্তে ধীরে করতে থাকলে আমাদের জন্য সুবিধা হবে। সো এই ধারাবাহিকতা আজকে আমরা রিজনাল ক্লাস শুরু করবো। 5টা ক্লাস নিব, 2 ব্যাচেই 5টা করে ক্লাস দিব আমি বলেছি। সো আমি ফার্স্ট পেপারের ক্লাসের রুটিনটা কিছুটা মডিফাই করছি, এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। সো এর বাইরে 5টা ক্লাস খুব গুরুত্বপূর্ণ ভাবে করার চেষ্টা করবা। কিছু টপিক সহজ, কিছু টপিক কঠিন মনে হতে পারে, নতুন মনে হতে পারে। তোমাদেরকে আমি অলরেডি একটা ছোট্ট কাজ দিছিলাম, আই গেস সেটা তোমরা করে আসছো। করছো? একটা কাজ দিছিলাম, ওটা কি করছো? আমাকে একটু কমেন্টে জানাও তো কাজটা করছো কিনা। আচ্ছা, একজন বলছো করছো, দেখছি কয়েকবার। ওকে, এটা অনেক কিছু তোমরা এখন হয়তো বুঝবা না, না বুঝলেও কোনো সমস্যা নাই। কাজটা করছো কিনা এটাই হচ্ছে মূল ব্যাপার। এটা যদি করে থাকো, এটা আমরা নেক্সট ক্লাসে আমরা ওই টপিকটা পড়বো। আজকে আমরা দেখবো যে কেন এইটা আমি দিছিলাম, মানে আজকের কোনো কাজ না, বাট স্টিল আমরা কেন দিলাম সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ। সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্যাটার্নস অফ সেন্টেন্স। টপিকটা তোমাদের কাছে পরিচিত, রাইট? প্যাটার্নস অফ সেন্টেন্স তোমাদের কাছে পরিচিত না? একটু নোন না? সেম প্যাটার্নে আমরা কিছু একটা পড়ছি বোধহয় কিছুদিন আগে, বা এই কোর্সে আলোচনা হয়েছে এর আগে। একদম প্রথম ক্লাসটা আমাদের গ্রামারের, যেটা আমরা প্যাটার্নস অফ সেন্টেন্স নিয়ে পড়ছি এই নামেই। কিন্তু রিটেন ক্লাসে, আজকে রিটেন ক্লাস 1 করতেছি আমরা, রিটেন টপিকে এসে আমরা কেন এইটাকে আবার নিয়ে আসলাম। আমি তো তখন তোমাদেরকে বলছিলাম যে যখন আমরা রিটেনে যাব তখন কিন্তু এটা আবার কাজে লাগবে, কারণ আমরা সেন্টেন্সের প্যাটার্নকে ধরতে পারছি। এখন আমরা রিটেনে এটাকে অ্যাপ্লাই করতে পারি কিনা সেটা দেখবো। ছোট্ট বিষয় আজকে ক্লাস হবে, বাট আমরা জাস্ট দেখবো যে আমরা যা শিখছি এতদিন সেটা আমাদের মাথায় আছে কিনা। সো একটু থাকবা ক্লাসে আমার সাথে। ওকে। সো প্রথম ক্লাসেই আবার হোয়াট ইজ সেন্টেন্স। কে যেন আমার সাথে প্রথম ক্লাসে ছিল, সে কি আজকে থাকতে পারবা? এনিওয়ান? যাক, পার্টিসিপেন্ট বাড়ছে, এটা খুব ভালো লাগতেছে দেখে। আচ্ছা ঠিক আছে, আজকে কারো থাকা লাগবে না, আমি আমার মতো করে নিচ্ছি। ওকে, সো তোমরা আমাকে প্রথম ক্লাসে বলছিলা যে কিছু ওয়ার্ডস পাশাপাশি বসে যদি কোনো শব্দ অর্থ তৈরি করে সেইটাই হচ্ছে সেন্টেন্স। কিছু ওয়ার্ডস পাশাপাশি বসবে, বসে একটা অর্থবোধক শব্দ মানে অর্থ প্রকাশ করবে, এটাই হচ্ছে সেন্টেন্স। কেউ একজন আমাকে বলছিলা, সেটার ভিত্তিতে আমরা বলছিলাম যে একটা সেন্টেন্সে নিশ্চয়ই সাবজেক্ট থাকতে হবে আর একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। এই ধরনের সেন্টেন্স সামনে আরো কয়েকটা ফাইনাইট ভার্ব থাকতে পারে, কয়েকটা সাবজেক্ট থাকতে পারে। তো ওই জায়গায় এসে আমরা কাইন্ডস অফ সেন্টেন্সে ঢুকছিলাম। কাইন্ডস অফ সেন্টেন্স কি কি ছিল? সিম্পল, কমপ্লেক্স, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এই 3 ধরনের সেন্টেন্সকে আমরা পাইছিলাম, রাইট? এটুকু তো মাথায় আছে আমাদের, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এক্স্যাক্টলি। সো এই জায়গা থেকে আমরা ওই ক্লাসে, মানে আমি জাস্ট প্রথম ক্লাসটা একটু রিভাইজ করতেছি। যারা প্রথম ক্লাস করছো তাদের জন্য বুঝতে সুবিধা হবে, যারা করো নাই তারাও আজকে বুঝো, একটু চেষ্টা করো বোঝার, না করাটা ভালো কিছু না। সিম্পল সেন্টেন্সে আমরা এই কথাটা বলছিলাম যে মিনিমাম এইটুক লাগবে। আগের বার যা বলছিলাম, হ্যাঁ, এইটুক লাগলে আমাদের কি লাগতো? তাইলে অবশ্যই একটা সাবজেক্ট অন্তত, এবং আরেকটা ফাইনাইট ভার্ব, এবং বাক্যের বাইরে আর কিছু থাকবে না। মানে থাকবে না বলতে এক্সটেনশন অনেক কিছু থাকতে পারে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। তখন আমি প্যাচ লাগাইছিলাম, মানে আমি তো অল্প জানা মানুষ। আমি আবার হঠাৎ করে কে যেন আমার এটা বলছে, পরে আমি বুঝি নাই যে ফাইনাইট ভার্ব জিনিসটা কি। আমি এটা বুঝতে পারি নাই যে ভাই সব বুঝছি কিন্তু ফাইনাইট ভার্ব কি। মনে আছে কিনা তোমাদের ওই ক্লাসের ঘটনা? এরপর আমরা আবিষ্কার করলাম যে আমরা আইজ অব্দি, এখন পর্যন্ত আমরা আমরা যত 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 ক্লাস পড়াশোনা করে আসছি, আমরা কিছু ভার্ব সম্পর্কে জানছি। এক নাম্বার হচ্ছে, যেমন আমরা গো দিয়ে করছি, গো এর পরে ওয়েন্ট পাইছি, তারপরে গোয়িং পাইছি, তারপরে গন পাইছি। আচ্ছা ঠিক আছে, গন আগে পাইছি। ওকে, গন আগে পাইছি, তারপরে গোয়িং পাইছি, তারপরে টু গো পাইছি, আর একটা হচ্ছে হ্যাভিং গন পাইছি। এই 6 ধরনের ভার্বকে আমরা সারা জীবন দেখছি, রাইট? মনে আছে তো? ভার্ব 1 2 3 4 5 6,
ছয়টা ভার্ব নিয়ে আমরা কাজ করছি, হ্যাঁ। এই ছয়টা ভার্বের মধ্যে আমরা দেখছি 1 এবং 2, এরা দুইজন সারা জীবন ফাইনাইট ভার্ব ছিল। ভার্ব 3 এবং 4, তাদের একটা ঘাপলা আছে। কি ঘাপলা? পরে আসতেছি। 5 এবং 6, 5 এবং 6 তারা সারা জীবন নন ফাইনাইট হয়ে গেছে। ঠিক আছে, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। ভার্ব 1 2 সারা জীবন ফাইনাইট, ভার্ব 5 6 সারা জীবন নন ফাইনাইট। ঘাপলাটা হচ্ছে ভার্ব 3 এবং 4 এর মধ্যে। এদের সমস্যা হচ্ছে এরা বলল যে আমাদের সাথে যদি উইথ অক্সিলারি পাও, কখনো যদি আমাদেরকে পাও যে আমরা অক্সিলারি সহ আছি, তখন তারা কি হয়? তখন তারা দে অ্যাক্ট লাইক ফাইনাইট ভার্ব। যদি তাদের মধ্যে আমরা অক্সিলারিকে না পাই, উইদাউট অক্সিলারি যদি থাকে, উইদাউট অক্সিলারি, তখন তারা নন ফাইনাইট ভার্ব। এই হচ্ছে আমাদের একদম সিম্পল ভাষায় প্রথম ক্লাসের কিছু কাজ। রাইট? একটু মাথা আছে তো সবার? আচ্ছা, সো ভার্ব এইটুকু ওভারঅল যা দাঁড়াইলো সেটা হচ্ছে এইটুকু হচ্ছে ফাইনাইট ভার্ব, এইটুকু হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং এইটুকু ইন কেস আমরা দেখব যে এরা যদি শর্ত মেলে, অর্থাৎ উইথ ক্লুজ থাকে, এদের সাথে যদি উইথ ক্লুজ থাকে তাহলে ফাইনাইট। উইথ ক্লুজ যদি উইথ ক্লুজ না, সরি, উইথ উইথ অক্সিলারি যদি থাকে তাহলে ফাইনাইট। অথবা আমরা দেখব উইদাউট অক্সিলারি যখন থাকবে তখন তারা কি হয়? তখন হয়ে যায় হচ্ছে নন ফাইনাইট। এই পর্যন্ত আমরা প্রথম ক্লাসে পড়ছি এবং এরা সারা জীবন নন ফাইনাইট, এদের নিয়ে কোনো শঙ্কা আমাদের ছিল না কোনো কালে। এইটুকু তার মানে এই যে লাল লাল যে দুইটা দাগ, এরা ফাইনাইট ভার্ব হিসাবে এখানে বসতে পারে, তার মানে তারা সিম্পল। পরে কি পড়ছি? যে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে পড়ছি। এদের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। একটু পরে আমরা আবার আরেকটা ফাইনাইট ভার্ব বসাইতে পারবো, একটা সাবজেক্ট রাখতে পারি, চাইলে আরেকটা ফাইনাইট ভার্ব বসাইতে পারি, আবার আরেকটা ফাইনাইট ভার্ব বসাইতে পারি আরেকটু পরে, আর একটু পরে আরো একটা ফাইনাইট ভার্ব বসাইতে পারি। আমার যতবার মন চাচ্ছে আমি একটা করে ফাইনাইট ভার্ব বসাইতে পারতেছি। কিন্তু শর্ত কি ছিল? যতবার আমি ফাইনাইট ভার্ব বসাইতে যাব ততবার আমাকে কি করতে হবে? হ্যাঁ, কি শর্ত ছিল? যতবার আমি ফাইনাইট ভার্ব বসাইতে চাবো ততবার আমাকে কি করতে হবে? ভুলে গেছেন? মানে এই জায়গাগুলোতে আমি কখনোই একটা বাক্যে ডাবল ফাইনাইট ভার্ব বসাইতে পারবো না। 1 2 কখনো সম্ভব হবে না, আনলেস আর আনটিল আমরা একটা ক্লজ মেকার বসাই বাক্যের মধ্যে। এই ক্লজ মেকারটা আমাকে বসাইতে হবে। এখন আমি যতবার ক্লজ মেকার বসাইতে চাই, মানে ফাইনাইট ভার্ব বসাতে চাই, ততবার আমাকে একটা ক্লজ মেকার দিতে হবে, ততবার একটা ক্লজ মেকার দিতে হবে। এরকম ভাবে 1000টা ফাইনাইট ভার্ব বসাইতে পারবো জাস্ট 999টা ক্লজ মেকার দিয়ে। ঠিক আছে? সো দুইটা জিনিস আমরা পড়ছি প্রথম ক্লাসে। একটা হচ্ছে যে সিম্পল সেন্টেন্স, যেখানে একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব, আর ইনফিনিট নন ফাইনাইট ভার্ব বসতে পারে। মানে এটা হচ্ছে ইনফিনিট চিহ্ন, ইনফিনিট পরিমাণ নন ফাইনাইট বসতে পারে। কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে আমরা দেখবো যে অবশ্যই একটা ক্লজ মেকার দিয়ে আরো একটা কি হতে পারে, আরো একটা ইয়া যুক্ত হতে পারে। যে কোনো একটা ক্লজ মেকার দিয়ে আমরা দেখবো যে আবার আরেকটা ফাইনাইট ভার্ব যুক্ত হতে পারে। এইটুকু কনসেপ্ট সবার মোটামুটি ক্লিয়ার? ক্লিয়ার থাকলে আপনারা আগে আছেন আজকে ক্লাসে। ওকে, আজকে আমরা যেটা শিখবো, আজকে আমরা শিখবো যেটা, সেটার একটা নির্দিষ্ট টপিকই আছে আপনাদের, চেঞ্জিং সেন্টেন্স। সেটা নিয়ে বিস্তারিত আরেকদিন সেকেন্ড পার্টে কথা হবে। চেঞ্জিং সেন্টেন্স, যে কিভাবে সেন্টেন্স চেঞ্জ হয়, অল্প কিছু রুলস পড়াবো আমি। সেইটা যেটা ক্লাস আছে নির্দিষ্ট ওই দিন, ঠিক আছে? টিবিডি, থাকবে, টু বি ডেট। হ্যাঁ, এখন আজকে জাস্ট সিম্পল ওয়েতে শিখবো, এটারই একটা এক্সটেন্ডেড বা এমব্রয় ভার্সন। সেটা হচ্ছে যখন সিম্পল সেন্টেন্স থাকবে, সিম্পল সেন্টেন্সের মূল ব্যাপার কি ভাইয়া? সিম্পল সেন্টেন্সের মূল ব্যাপার হচ্ছে আমাকে অবশ্যই অবশ্যই একটা ফাইনাইট ভার্ব দিয়ে বাক্য শেষ করতে হবে এবং ইনফিনিট নন ফাইনাইট ভার্ব নিতে পারবো। ক্লুটা দেখো। তার মানে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে যখন তোমাকে 1000টা ফাইনাইট ভার্ব তুমি নিতে পারতেছো, একটা, দুইটা, তিনটা, চারটা, যতগুলা নিতে পারতেছো, এইগুলাকে যদি তুমি সিম্পল করতে চাও তাহলে কি তুমি আর
ফাইনাইট ভার্ব একটাও রাখতে পারবা, ক্লজ মেকার একটাও রাখতে পারবা? সিম্পল সিম্পল জাস্ট আইডিয়াটা মাথায় ধরো। যদি তোমাকে আমি বলি যে সিম্পল করো কোনো কমপ্লেক্স বাক্যকে বা কম্পাউন্ড বাক্যকে, তখন কি আর ক্লজ মেকার আর মাথায় আসবে? যখন আমরা, আসবে না। ওকে, যখন আমরা সিম্পল সেন্টেন্স ধরবো, তখন এই একটা ফাইনাইট ভার্বই বসবে এবং বাদ বাকি সমস্ত ক্লজ মেকার উঠে যাবে। মানে আমি যদি একটা কমপ্লেক্স সেন্টেন্সকে বা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল নিতে চাই, একটা টিকবে ফাইনাইট ভার্ব, মানে চারটার মধ্যে যে কোনো একটাকে তুমি টিকাইতে পারবা, অর্থর বেসিসে তোমার স্বাধীনতা এটা, অর্থ বুঝে। বাদ বাকি সবগুলা ফাইনাইটকে ইনফিনিট নন ফাইনাইটের মধ্যে ঢুকাইতে হবে এবং কোনো ক্লজ মেকার থাকা যাবে না বাক্যের মধ্যে। কনসেপ্ট ক্লিয়ার? আমার কথাটা কি ক্লিয়ার? আজকে আমরা করব কিছু বাক্য, যখনই আমি কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড পাবো, আমাকে যদি বলে যেটা চেঞ্জ করেন বাক্য, তাইলে আমার প্রথম টার্গেট হচ্ছে ওই বাক্য থেকে আমাকে ক্লজ মেকার খাইয়া দিব। তারপরে চারটা ভার্ব থাকলে একটারে রেখা বাকি তিনটারও খাইয়া দিব। মানে ছাত্রলীগ স্টাইলে যেভাবে ছাত্রলীগ পোলাপানের অধিকার কেড়ে নিত, আমরা এরকম ভাবে বাক্যের অধিকার কেড়ে নিব, নিয়ে যে কোনো একটা টিকবে, এই একটা, আর এদের প্রত্যেকে হয়ে যাবে নন ফাইনাইট। নন ফাইনাইট হইতে গেলে শর্ত কি ভাইয়া? মানে যাই শিখতেছি সেটার সাথে পুরোটা রিলেট করতেছি। নন ফাইনাইট হইলে শর্ত হচ্ছে যে আপনার শুধু উইদাউট অক্সিলারি একটা আইএনজি অথবা ভার্ব থ্রি বসাইতে হবে, কিংবা টু প্লাস ভার্ব ওয়ান বসাইতে হবে, কিংবা হ্যাভিং ওয়ান প্লাস ভার্ব ওয়ান বসাইতে, ভার্ব থ্রি বসাইতে হবে। মনে আছে? মানে আমাকে যদি নন ফাইনাইট করতে হয় কোনো ফাইনাইট ভার্বকে, খুব বেশি প্যারা না আমার। আমি শুধু উইথ অক্সিলারি যেটা ছিল সেটার উইদাউট অক্সিলারি করব, অথবা টু প্লাস ভার্ব ওয়ান করবো, হ্যাভিং প্লাস ভার্ব থ্রি করবো। এটুকুই তো। তার মানে এই যে চারটা এক্সট্রা ভার্ব, মানে তিনটা, এর মধ্যে যে কোনো একটারে আমি টু প্লাস ভার্ব ওয়ান করে দিব, একটারে উইদাউট অক্সিলারি ভার্ব থ্রি করে দিব, আরেকটারে হচ্ছে আমি উইদাউট অক্সিলারি ভার্ব ওয়ান আইএনজি করে দিব। তাইলেই একটা টিকে থাকবে যেটা ফাইনাইট ভার্ব, বাদ বাকিগুলো নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে এবং উইদাউট এনি ক্লজ মেকার। মাথায় ঢুকছে আইডিয়া? রুটটা মাথায় ঢুকছে? আমাকে কি নিয়ম লিখতে হবে? মানে এই যা বললাম এতক্ষণ, এটা কি বাংলায় লিখে দিতে হবে? একজন লিখছে জি। আচ্ছা, আপনার একটু খাতায় এটা লিখেন, মানে এতক্ষণ আমি যা বললাম এটা খাতায় লিখেন, 30 সেকেন্ড সময় দিলাম লেখার জন্য। মানে আমরা যদি সিম্পল থেকে কমপ্লেক্সে যাইতে চাই, তাহলে যে কোনো একটা ভার্বকে টিকায় রাখবো, বাদ বাকি ভার্বটাকে আমরা নন ফাইনাইট করবো। ওয়ে কি? ওই যে নন ফাইনাইট মেকার যেগুলো আছে সেগুলোকে নেব, পাশাপাশি কোনো ক্লজ মেকার থাকবে না, এইটুকু বাংলায় লিখেন। আর এর রিভার্স থিওরিটা হচ্ছে, যদি সিম্পল থেকে কমপ্লেক্সে আসতে হয়, একটা ফাইনাইট ভার্ব তো থাকতেছেই, বাক্যে আরেকটা এই যে ইনফিনিট নন ফাইনাইট যেগুলো আছে সেগুলোকে একটা ক্লজ মেকার অ্যাড করে আমরা ফাইনাইট বানিয়ে নিব। প্রসেসটা একটু পরেই আমরা দেখবো, এটা জাস্ট একটু লিখে নেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এর মধ্যে কেউ কি যদি না বুঝে থাকেন আমার কথা এতক্ষণ ধরে, সে একটু হাত তুলবেন বা বলবেন যে ভাইয়া এই কথাটা বুঝতে একটু সমস্যা হয়েছে আমার, একটু হাত তোল। কেউ যদি না বুঝে থাকেন হাত তুলবেন, আমি খুশি হব। ওকে, ঠিক আছে, বুঝছেন তাহলে, ভেরি গুড, তাহলে লেখাও হয়ে গেছে। আচ্ছা, কই গেল আমার স্লাইড চেঞ্জার? ওকে, সো আমরা প্রথম ক্লাসে কি করছিলাম, যে বাক্যগুলো সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড সেটাকে ধরার চেষ্টা করছিলাম, মনে আছে? আছে। আজকে আবার একটু করব, পরে আরেকটা কাজ আছে। মানে আজকে প্রথমটা আগে একটু করে নিই যে মনে আছে কিনা আমাদের। 1 নাম্বার বাক্যটা ফার্স্টে বলবেন যেটা সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। 1 নাম্বারটা সিম্পল কেন? মানে যে ফাউন্ড, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, আর এই ক্রাইং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাই তো? ফাইনাইট এবং নন ফাইনাইট। ওকে। ওকে, থাকেন 2 নাম্বারে যায় না, 1 নাম্বারেই থাকেন। একটাই ফাইনাইট ভার্ব, একটাই ইয়া। তাহলে এটাকে আমরা কি বলছি? এটা একটা সিম্পল সেন্টেন্স। ভেরি গুড। এটাকে এবার কমপ্লেক্স করেন। আর আমরা আজকে যেটা করব এখন বসে বসে সেটা হচ্ছে, যতগুলা সিম্পল সেন্টেন্স পাবো সেটাকে কমপ্লেক্সে নিয়ে আসবো, কম্পাউন্ড বা কমপ্লেক্স পাইলে সেটাকে টেনে নিয়ে সিম্পল করব। বুঝছেন আইডিয়াটা? গত ক্লাসে আমরা শুধু সিম্পল না কমপ্লেক্স এটা ধরা শিখছি। আজকে আমরা এই যে এতক্ষণ যা শিখছি বা শিখলাম বুঝলাম, এটা অ্যাপ্লাই করার চেষ্টা করব, নিজেদের মতো করে করবেন। আচ্ছা, তাইলে এটাকে যদি কম্পাউন্ড করি বা কমপ্লেক্স করি, কমপ্লেক্সই করেন ধরেন, তাহলে এই ফাইনাইট ভার্বটাও আমার লাগবে, এই নন ফাইনাইট ভার্বটাও আমার লাগবে।
তাই না? কারণ নন ফাইনাইট ভার্বটাকে আমাকে কি করতে হবে, একটা ক্লজ মেকার অ্যাড করতে হবে। তাহলে আপনি বাংলা চিন্তা করবেন যে কোনো বাক্য বোঝার আগে, এখানে এসে অনেকেরই প্রবলেম হতে পারে। বাংলাটা চিন্তা করবেন, বাক্যটা কি বলছে, আমি একটা ছেলেকে দেখলাম তার মায়ের জন্য কাঁদতে। তাহলে কাঁদতে কথাটা ভার্ব ছিল না, নন ফাইনাইট ছিল। আপনি এখন এইটাকে, কাঁদতেটাকে ভার্ব বানাবেন। আমি একটা ছেলেকে দেখলাম যে তার মায়ের জন্য কাঁদ ছিল, তাহলে এই কাঁদ ছিলটা হয়ে গেল ফাইনাইট ভার্ব। আর যে কথাটা এসে কি হলো, একটা ক্লজ মেকার। মাথায় কি আইডিয়াটা ঢুকছে? বাংলাটা চিন্তা করলে এবার আপনি ক্লজ মেকার খুঁজে পাবেন। তাহলে যে এর ক্লজ মেকার কি, ইংলিশে কি? গুড, এই তো শামিম। দ্যাট অথবা হু। তাহলে করেন, লিখেন, প্রথমটা লিখেন। উই, কষ্ট করে লিখবেন। উই ফাউন্ড আ চাইল্ড। আজকে এটুকু করলে দেখবেন যে আর কোনো প্রবলেম নেই। তাহলে এই ফাউন্ড ফাইনাইট ভার্ব বসে গেছে। এবার ক্রাইং কথাটা ছিল নন ফাইনাইট, এই যে ইনফিনিট নন ফাইনাইটের মধ্যে ছিল। তাহলে আমরা প্রথম হচ্ছে একটা ক্লজ মেকার নিব, তারপরে তাকে একটা ফাইনাইট ভার্ব যোগ করে দিব। তাহলে ক্লজ মেকার নিলাম আমরা হচ্ছে হু, এই যে হু ক্লজ মেকার নিলাম। আর এইখানে এই যে ফাইনাল নন ফাইনাইট ভার্বটা, এটাকে ফাইনাইট করে দিলাম। এই যে আইএনজি অক্সিলারি বসাইলাম, তারপরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি দিলাম। তাইলে নরমালি যখন এইটা শুধু আইএনজি ছিল তখন সেটা ছিল নন ফাইনাইট। কালার চেঞ্জ করে দেই। যখন এটা শুধু আইএনজি ছিল তখন এটা ছিল নন ফাইনাইট। কিন্তু এখন যখন অক্সিলারি প্লাস আইএনজি হচ্ছে তখন এটা কি হয়ে যাচ্ছে, ফাইনাইট। তাহলে একটা ফাইনাইট, দুইটা ফাইনাইট, মাঝখানে একটা ক্লজ মেকার। তাহলে ডেফিনেটলি এইটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স বাক্য। রাইট? ভেরি গুড। আচ্ছা, আগান। তাহলে আই ফাউন্ড আ গার্ল, সরি বয়, হু ওয়াজ ক্রাইং ফর ইটস মাদার। যা আছে গেল। তাহলে এটা শিখছেন যে কিভাবে সিম্পল থেকে আমরা কমপ্লেক্সে করতে পারবো। ওকে, পরের বাক্যটা, বিসাইডস বিং আ গুড স্টুডেন্ট শি ইজ এ সোশ্যাল ওয়ার্কার। বাক্যটা কোন ধরনের বাক্য? দুই নাম্বার দিয়ে লিখবেন, বিসাইডস বিং আ গুড স্টুডেন্ট। বাক্যটা কোন ধরনের বাক্য? কিভাবে বুঝলাম সিম্পল? কারণ এই একটা, এই ইজটাই হচ্ছে এইখানে ফাইনাইট ভার্ব, আর বিং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? ওকে, এইটাকে আমরা কম্পাউন্ড করি, চলেন। যে কোনো একটা করলেই না, আমরা এটা কম্পাউন্ড করি দুই নাম্বারটাকে। এটা একটা সিম্পল বাক্য, এটাকে আমরা কম্পাউন্ড করবো। কি করবো? কম্পাউন্ড মানে আপনি অ্যান্ড অর বাট এগুলো যুক্ত করতে পারবেন। ঠিক আছে? তাহলে কি হবে, শি ইজ আ সোশ্যাল ওয়ার্কার। প্রথমটাই লিখলাম আমরা, শি ইজ আ সোশ্যাল ওয়ার্কার। শি ইজ আ শি ইজ আ সোশ্যাল ওয়ার্কার, সে একজন সোশ্যাল ওয়ার্কার। পাশাপাশি অ্যান্ড, অ্যান্ড শি ইজ অলসো, আমি পুরোটা বাক্য লিখি সমস্যা নাই, শি ইজ অলসো কি আ গুড স্টুডেন্ট। এই যে দুইটা ইজ আসলো এই বাক্যে, এরা হচ্ছে এই যে এইখানে একটা ফাইনাইট ভার্ব, এইখানে একটা ফাইনাইট ভার্ব। ওকে, ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এবার আসেন তিন নাম্বারটা, এইটা কোন ধরনের বাক্য বলবেন? মেনি বুকস হ্যাভ বিন রিটেন অ্যাবাউট সাকসেস বাট ওয়ান অফ দ্য বেস্ট ইজ বাই ডেল কার্নেগি। কোন ধরনের বাক্য? তিন লিখে তারপর লিখবেন, সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ বিন রিটেন, ভার্ব থ্রি আছে, তার আগে অক্সিলারিও আছে, তার মানে এটা একটা ফাইনাইট ভার্ব। আর এইখানে ওয়ান অফ দ্য বেস্ট ইজ, এটা একটা ফাইনাইট ভার্ব। দুইটা ফাইনাইট ভার্ব একটা কজ মেকার দিয়ে যুক্ত, বাক্যটা ডেফিনেটলি কমপ্লেক্স বা কম্পাউন্ড। বাট যেহেতু আছে তার মানে কম্পাউন্ড। চলেন আমরা এখান থেকে সিম্পল করি এটাকে। সিম্পল থেকে দুইবার কমপ্লেক্স কম্পাউন্ডে গেছি, তো এবার সিম্পল করি, চলেন। কিভাবে করব?
দেখে আপনারা করেন, তারপর আমি বুঝাই দিচ্ছি যে কোনো একটাকে। আপনি চাইলে এইটাকেও নন ফাইনাইট করতে পারেন, তার মানে এখান থেকে অক্সিলারি কেটে দিতে হবে, অথবা এইটারও নন ফাইনাইট করতে পারেন, এখান থেকে এটার উঠাই দিতে হবে, হলেই হলো। মেনি বুকস বাক্যের অর্থ বুঝান, অনেক বই লেখা হয়েছে সাকসেস সম্পর্কে, ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে ডেল কার্নেগিরটা। যে কোনো একটা রেখে করেন। আপনারা করেন, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি, মানে বাক্যের অর্থগুলো এইভাবে ধরবেন। ডেল কার্নেগির বইটা সাকসেসের উপরে লেখা ওয়ান অফ দ্য বেস্ট, এটা করতে পারেন, ঠিক আছে। অথবা করতে পারেন অনেক বই লেখা হয়েছে সাকসেসের উপরে, ডেল কার্নেগিরটা সহ। দুইটা আমি বাংলা বলে দিলাম, দেখে এবার আপনারা ইংলিশ করেন। আমি ওয়েট করতেছি, কিন্তু মানে লিখতেছেন না মানে আপনারা বুঝতেছেন না, আমি চাই আপনারা বুঝেন। এটা যারা রেকর্ড ক্লাস করবে তাদের জন্য এটা ভালো লাগবে না যে, ভাইয়া হুদাই আমাদের বসায় রাখতেছে, অন্যদের কথা শুনতেছে, বিকজ আই ওয়ান্ট ইউ গাইস টু বি ইন দ্য লাইভ ক্লাস, ঠিক আছে। বুঝতেছেন না? যে না বুঝতেছেন এই বাক্যটা সে হাত তুলবেন। বুক ডেল কার্নেগি বুক ইজ দ্য বেস্ট, না না শামিম, তোমার বাক্যের বাক্যের গঠন ঠিক হয় নাই। আচ্ছা, ইবতেদা ইসলাম হাত তুলছো, ইবতেদা ইসলাম আনিসা, হ্যাঁ। ভাইয়া তোমাকে আনমিউট করার অপশন দিছি। অনেক কঠিন সালেহা বলছে, একদমই কঠিন না। তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? ইবতিদা, জি স্যার। জি হ্যাঁ, স্যার। একটু জোরে কথা বলো, কি বুঝো নাই বলো তো ভাইয়া, কোনটা বুঝতেছো না প্রসেসটা? স্যার, 3 নাম্বারটা সিম্পল কিভাবে করবো ওটা বুঝতেছি না। সিম্পল করার রুলস কি যেন ছিল? ক্লজ মেকারকে উঠাই দিতে হবে প্রথম কথা, রাইট? জি। তাহলে চলো আমরা কাজটা করি। ক্লজ মেকারকে উঠাই দিলাম, তাহলে বাক্য কি থাকে? মেনি বুকস হ্যাভ বিন রিটেন অ্যাবাউট সাকসেস, ওয়ান অফ দ্য বেস্ট ইজ বাই ডেল কার্নেগি। তাইলে বাই ডেল কার্নেগি তুমি কয়েকভাবে দেখতে পারো বাক্যটাকে, আমি তো তিন চারটা মাথায় চলে আসছে আমার। আমি তো তোমাদের সাথেই পড়তেছি, আমি তো আগে কিছুই পারতাম না, তোমরাই আমার শিখাইছো ফাইনাইট ভার্ব কি জিনিস। তাহলে আমি পারতেছি কিভাবে। তুমি এই বাক্যটার অ্যাক্টিভটা চিন্তা করো তো, তুমি তো ভয়েস পারো, 9 10 ভয়েস পড়ে আসছো না? জি। হ্যাঁ, ওয়ান অফ দ্য বেস্ট ইজ রিটেন বাই ডেল কার্নেগি, এটার অ্যাক্টিভ কি? ডেল কার্নেগি ডেল ক্যান কি? ডেল ক্যানিক বুক। মানে এটাকে অ্যাক্টিভ করো, ডেল কার্নেগি লিখেছেন, ডেল কার্নেগি রোট বা হ্যাজ রিটেন, রাইটস, হোয়াট এভার, তুমি যাই দাও, ঠিক আছে। বুঝছো কিনা? জি। তাহলে আমি লিখলাম যে ডেল কার্নেগি হ্যাজ রিটেন, লিখেছেন, ডেল কার্নেগি কি লিখেছেন? ওয়ান অফ দ্য বেস্ট বুক অ্যাবাউট সাকসেস। তুমি এটা পুরাটা বাদ দিয়ে দাও না, তোমাকে এটা তো কেউ তোমরা কি ভয় পাচ্ছো যেটুকু বাদ দিয়ে দিলে মানে আমার নাম্বার কেটে দিবে? পুরোটা কেটে দাও, তুমি লিখো ডেল কার্নেগি হ্যাজ রিটেন ওয়ান অফ দ্য বেস্ট বুক অ্যাবাউট সাকসেস, সিম্পল। বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। প্রথম একটা, এটা হচ্ছে একটা। এখন আমি বুঝতেছি না, আমার সাহস নাই, আমি দুইটাই রাখতে হচ্ছে আমাকে, তখন আমি কি করব? তখন এটা লিখবা যে এটাকে বাদ দাও, এবার ইজকে বাদ দাও। মেনি বুকস হ্যাভ বিন রিটেন অ্যাবাউট সাকসেস, এটুকু থাকলো, তাহলে হ্যাভ বিন রিটেন পুরোটাই থেকে গেল ফাইনাল ভার্ব হিসাবে। পরেরটুকু লিখো ইনক্লুডিং ডেল কার্নেগিজ ওয়ান, হয়েছে না? যে ডেল কার্নেগিরটা সহ। বুঝছো কিনা আমার কথা, বোধহয় বুঝো নাই। জি, বুঝতে আমি পেরেছি। আমি এই বাক্যটাকে আমি আরেকটা পেজ নিচ্ছি, নিয়ে কয়েকটা লিখতেছি, দাঁড়াও। আচ্ছা, সাদাও দেখা যাচ্ছে, সো লেটস গো উইথ হোয়াইট। কি বলছি? ওয়ান অফ দা বেস্ট, আচ্ছা, ডেল কার্নেগি ডিসি লিখলাম, হ্যাজ রিটেন ওয়ান অফ দা বেস্ট বুক অ্যাবাউট সাকসেস, এটা গেল একটা, যেটা তুমি ধরতে পারছো কিন্তু বলার সাহস পাও নাই, ঠিক আছে। এটা এক। দুই নম্বর হচ্ছে আমি আরেকটা, যেখানে আমি এই ইয়াটাকে রাখবো, যেখানে আমি এই সাবজেক্টটাকে রাখবো, মানে এই ভার্বটাকে রাখবো, এই ফাইনারটুকু রাখবো, ওই ফাইনারটুকুকে ফেলে দিব, তাহলে কি হবে? মেনি বুকস, কালার চেঞ্জ করে দেই, মেনি বুকস, বলো বলো কি ছিল? মেনি বুকস, হ্যাভ বিন রিটেন। মেনের সাথে হ্যাজ বসে রে বাবা। হ্যাভ বিন রিটেন হ্যাঁ, মেনি বুক হ্যাভ বিন রিটেন অ্যাবাউট সাকসেস,
অ্যাবাউট সাকসেস, এরপরে কি বলছে যে ইনক্লুডিং, ইনক্লুডিং ডেল কার্নেগিস ওয়ান। আছে আর কোনো ভার্ব আছে এটা ছাড়া? এইটুকু না ফাইনাইট ভার্ব স্যার। ছাড়া আর কোনো ভার্ব আছে? এইখানে আর কোনো ভার্ব আছে এটা ছাড়া? না স্যার। নাই। আরো লিখতে পারে এই বাক্যকে, আহ প্যাসিভই রাখতে পারি। এটা এইভাবে লিখতে পারি, ওয়ান অফ দ্য বেস্ট বুক অ্যাবাউট সাকসেস ইজ রিটেন বাই ডেল কার্নেগি। ধরো কিচ্ছু বুঝো নাই, এই বাক্য থেকে যদি এটা কেটে দেই তাইলে কি থাকে সেটা তো বোঝার কথা তোমাদের। আমি যদি জি। এটুকু কেটে দিই, হ্যাভ বিন রিটেন, তাহলে কি থাকে? ওয়ান অফ দ্য বেস্ট বুক ইজ রিটেন, মানে এই যে হ্যাভ বিন উঠে গেল অক্সিলারি, তাই না? বুঝো নাই? জি, বুঝতে পেরেছি। ওয়ান অফ দ্য বেস্ট বুক অ্যাবাউট সাকসেস ইজ রিটেন বাই কে? ডেল কার্নেগি। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। এবার প্রসেস বুঝছো সবাই? মানে ইত্যাদি হাত তুলছে বলে অনেকেই বেঁচে গেছো, অনেকেই বুঝো নাই। কিন্তু এখন বুঝছো কিনা যে আমাদের মূল টার্গেটটা ছিল আমরা এটাকে বাদ দিব, দিছি বাদ, দিয়ে যে কোনো একটা ফাইনাইট ভার্ব, হয় এই ফাইনাইট ভার্ব অথবা এই ফাইনাইট ভার্বকে রেখে রেখে আগাইছি। প্রথমে এটাকে চেঞ্জ করছি, পরের বার এটাকে রাখছি, প্রথমটাকে রাখছি, দ্বিতীয়বার আবার ওইটাকে মিক্স করে আলাদা লিখছি। সো কোনো সমস্যা নাই তো? ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে গেল, এটুকু পারবেন এখন? ও আসেন সামনে দেখি। নাম্বার 4, ইভিনিং প্রোগ্রামস হ্যাভ বিন ওপেন ফর পিপল হু ওয়ার্ক ডিউরিং দ্য ডে। দিনের বেলায় কাজ করে এমন লোকদের জন্য ইভিনিং প্রোগ্রাম চালু করা হয়েছে। কোন বাক্য? বাক্য কোন ধরনের? কমপ্লেক্স। কিভাবে বুঝছি? এই যে ক্লজ মেকার আছে, এইখানে একটা ফাইনাইট ভার্ব, এইখানে একটা ফাইনাইট ভার্ব, প্রথম এটাকে সিম্পল করেন, সিম্পল করেন। আছে কমপ্লেক্সে, যাবেন সিম্পলে, কমপ্লেক্স, এখান থেকে সিম্পলে যান। ফার্স্ট কাজ, থিওরি মাপেন, থিওরি মাপেন। প্রথম কাজ হচ্ছে হুকে খেয়ে দেন, আউট, হু আউট, ঠিক আছে? হুকে কিক মেরে লাল কার্ড দিয়ে বের করে দেন, হু আউট। তাহলে ইভিনিং প্রোগ্রামস হ্যাভ বিন ওপেন ফর পিপল ওয়ার্ক ডিউরিং দ্য ডে, ঠিক আছে? এখন কি করবেন? আপনি যদি এইটাকে রাখেন তাহলে আপনি লিখতে পারবেন ইভিনিং প্রোগ্রামস হ্যাভ বিন ওপেন ফর, এই যে ডিউরিং ডে যে ওয়ার্ক করে তাকে আমরা কি বলতে পারি? ওয়ার্কিং পিপল, নর্মালি, বা ডে ওয়ার্কিং পিপল। ভেরি গুড শামিম। এইখানে আমরা ওয়ার্ককে শুধু আইএনজি দিয়ে দিলেও করে দিতে পারি। ভেরি নাইস। যে না ভাই আমরা কিছুই করবো না, এখানে ওয়ার্ক করে দিব, ওয়ার্কিং। মানে সামনে আনেন আর পেছনে আনেন, যেদিকেই আনেন কোনো সমস্যা নাই। পিপল ওয়ার্কিং ডিউরিং ডে অথবা ওয়ার্কিং পিপল, ডে ওয়ার্কিং পিপল, দুইটাই সেম। ক্লিয়ার? ওকে, বুঝছেন সবাই? সবাই লিখতেছেন না, তার মানে বুঝতেছেন না আপনারা? এটা তো হতাশার। না বোঝার তো মানে তেমন কিছু নাই, মানে আপনারা যেভাবে বাক্য বুঝছেন তাতে তো সবই বোঝার কথা, কিন্তু এখন এসে বুঝতেছেন না কেন? একটু ট্রাই করেন। আপনারা না বুঝলে আমি, আপনারা না লিখলে আমি বুঝবো না যে আপনারা বুঝছেন কিনা, এবং আমি বুঝছি যে আপনারা বুঝতেছেন, এটা ইম্পর্টেন্ট, মাথায় রাখেন। এটা আমি বারবার বলতেছি এই জন্য, কারণ আপনাদের সাথে আমার একটা লম্বা জার্নি হবে। 2 দিন পর প্যারাগ্রাফ লিখতে দিব। এই সপ্তাহে তো টানা ক্লাস আপনাদের ব্রিটেনের, টানা 4 দিন রিটেনের ক্লাস করবো আমরা, ঠিক আছে? ইনশাল্লাহ। ওকে, তাহলে আসেন পরেরটা। এটা কত, নাম্বার 5? এটা কত, এটা কি আছে? অল দ্য অ্যান টেইলর রিসিভড দ্য পুলিৎজার প্রাইজ ফর হার নোবেল, শি নেভার রিসিভড দ্য পপুলার অ্যাক্লেইম। কি করবেন? এটা একটা কমপ্লেক্স, অল দ্যটাকে কেটে দিবেন। তাহলে অ্যান টেইলর রিসিভড, এটা একটা ফাইনাইট ভার্ব,
শি হ্যাভ নেভার রিসিভড, এটাও একটা ফাইনাইট ভার্ব। যে কোনো একটাকে আইএনজি করবেন। অ্যান্ড টেইলার পুলিৎজার প্রাইজ রিসিভ করছে পপুলার অ্যাক্লেম ছাড়াই, তাহলে দিয়ে দেন উইদাউট রিসিভিং, হয়ে গেল তো। মানে এখানে যদি শি হ্যাজ নেভার এটা কেটে দিয়ে উইদাউট লিখে আইএনজি বসাই, উইদাউট রিসিভিং, উইদাউট রিসিভিং, তাহলে তো হয়ে গেল নাকি? বুঝছেন কি না? আপনারা বুঝতেছেন কিনা আমি বুঝতেছি না, আসলে এটা একটা ঝামেলা। হ্যাঁ, আর যদি ওইটা রাখি, মানে এটা রাখি, অ্যান্ড টেইলার হ্যাজ নেভার রিসিভড পপুলার এক্লেইম, এইটুকু যদি থাকে, তাহলে এখানে দিব ইভেন রিসিভিং আ পুলিৎজার প্রাইজ। ঠিক আছে, ওকে। অথবা এখান থেকে রিসিভিং আ পুলিৎজার প্রাইজ অ্যান্ড টেইলার নেভার রিসিভড, হ্যাজ নেভার রিসিভড আ পপুলার এক্লেইম, যে কোনো একটা, যে কোনো একটাকে আইএনজি করে দিলেই হবে। পরেরটা আপনারাই করবেন। নাম্বার 6, total color blindness, a rare condition, is the result of defect, result of a defect in the retina। তাহলে একটা এখানে হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা, একটাই ফাইনাইট ভার্ব আছে, তাহলে বাক্য আছে সিম্পলে। আপনি যাবেন হচ্ছে কমপ্লেক্স করবেন, নিজেরা করবেন কমপ্লেক্স করেন, ঝটপট করবেন, 30 সেকেন্ডও টাইম দিব না, 10 সেকেন্ড টাইম দিব, ঝটপট লিখবেন। আমার সাথে কি কেউ থাকতে চাচ্ছেন এক একটা বাক্য? মানে আপনারা বলতে চান এমন কেউ আছেন? কেউ কি থাকবে আমার সাথে? আচ্ছা, কেউ নাই, ওকে। নাও, বলো বলো, পরেরটা বলো, 6 নাম্বারটা বলো। টোটাল কালার ব্লাইন্ডনেস আর রেয়ার কন্ডিশন, তাহলে এইখানে আমরা যে কোনো একটা ক্লজ মেকার বসাইতে হবে এবং একটা ফাইনাইট ভার্ব বসাইতে হবে। নেন, আমি হেল্প করে দিলাম, এবার বসান, জাস্ট জায়গা মতো বসান, ঝটপট। টোটাল কালার ব্লাইন্ডনেস যেটা হলো একটা রেয়ার কন্ডিশন। আচ্ছা, শামিম উল্টায় ফেলছো, হ্যাঁ। হুইচ ইজ টোটাল কালার, আচ্ছা। রেয়ার কন্ডিশন কি লিখছো? আর রেয়ার কন্ডিশন ইজ দ্য রেজাল্ট অফ হুইচ ইজ কালার। আচ্ছা, এটা জাস্ট এইখানে হুইচ ইজটা এইখানে দাও, তাইলেই হবে। টোটাল কালার ব্লাইন্ডনেস হুইচ ইজ দ্য রেয়ার কন্ডিশন, তাইলেই হলো, ঠিক আছে। এটা আবার পরের ক্লাসে বুঝতে পারবা, মানে এইখানেই কেন বসবে। কারণ হচ্ছে এইটা পুরাটা হচ্ছে একটা, এইখান থেকে হুইচ ইজ দ্য রেয়ার কন্ডিশন, এইটুকু হচ্ছে একটা ক্লজ তৈরি হলো। ওইখানে আর ক্লজ তৈরি করা যাচ্ছে না, ঠিক আছে। এটা কালার ব্লাইন্ডনেস কে আমরা মডিফাই করলাম, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ব্যবহৃত হতে পারে। মিথিলা, ভেরি গুড। টোটাল কালার ব্লাইন্ডনেস হুইচ ইজ দ্য এয়ার কন্ডিশন, তারপরে এটুকু ইজ দ্য রেজাল্ট, ঠিক আছে। গুড, এই তো পেরে গেছেন। তাইলে আমরা এখন যদি যে কোনো বাক্যকে দেখি সিম্পল, সেটা কি আমরা কমপ্লেক্স করতে পারবো বা কম্পাউন্ড করতে পারবো? কিংবা যে কোনো বাক্য যখন কমপ্লেক্স বা কম্পাউন্ডের রুলসে থাকবে, সেটাকে নিয়ে আমরা কনফিডেন্টলি সিম্পলে ট্রান্সফার করতে পারবো? যদিও মাত্র 6টা বাক্য করছি, বাট আমার মনে হয় যে আইডিয়াটা ক্লিয়ার, যে আপনারা পারবেন কিনা, এটা বুঝতেছেন কিনা এখন। শিওর? শিওর পারবেন? তাহলে যদি হ্যাঁ বলেন তাহলে কিন্তু বিপদ আছে, আমি কিন্তু কাজ দিব এখনই। আচ্ছা, এবার আসেন দেখি। ইট ইজ এক্স্যাক্টলি, নাম্বার 7, চলেন করতে থাকি। ইট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট, তাহলে এটা হোয়াট মাঝখানে আছে, এটা একটা কমপ্লেক্স বুঝতেছি, তার মানে প্রথম কাজ হচ্ছে হোয়াটটাকে মুছে দিব, দিয়ে এখানে ইট ইজ আর আই ওয়ান্ট এই দুইটার মধ্যে একটাকে আমরা অক্সিলারি ছাড়া ভার্ব 1, ভার্ব 2 বা 3 বানায় দিব। তাহলে লিখতে পারি দুই ভাবে, ইট ইজ, হ্যাঁ, ওয়ান্টেড বাই মি, প্যাসিভ করে দিতে পারি, ঠিক আছে। অথবা নর্মালি লিখতে পারি আই ওয়ান্ট ইট, আই যেহেতু সাবজেক্ট দুইটার, এই যে আই ওয়ান্ট, এখান থেকে ইট নিয়ে আসলেই হবে, তাহলে ওয়ান্ট ভার্ব রয়ে গেল, এই পাশেরটা ভার্ব হয়ে গেল, যেহেতু দুইটা ফাইনাইট ভার্ব ছিল, ঠিক আছে। আই ওয়ান্ট ইট, ওকে। আচ্ছা, ইট ইজ এক্স্যাক্টলি ওয়ান্টেড, কোনো সমস্যা নেই, ওকে। ভেরি গুড পার্সন। নাম্বার 8, দেখি এইটা এইটা করতে পারলে বুঝবো যে
বুঝে গেছেন? Certain fish eggs contain droplets of water and these allow them to float on the surface. And হচ্ছে এখানে ক্লজ মেকার। তাহলে প্রথমে এই ভাতিজাকে উঠাই দিব আমরা। কন্টেইন হচ্ছে একটা ভার্ব, আর অ্যালাউ দেম একটা ভার্ব। না, সহজ করে দিলাম, এখানে একটা ফাইনাইট ভার্ব, এইখানে একটা ফাইনাইট ভার্ব। এবার দুটার মধ্যে যে কোনো একটাকে রেখে সিম্পল করেন। সিম্পল করেন। সিম্পল করার সময় কি করতে হবে? বাক্যের অর্থ ঠিক রেখে আপনি ওয়ার্ড স্থানান্তর করতে পারেন। এখানে বলছে এগসরা ড্রপলেট কন্টেইন করে, তাহলে আপনি কন্টেন্ট ভার্বকে উঠায় দেন, নর্মালি থেকে যাচ্ছে eggs droplet of fish allow them to float। ঠিক আছে? এই টু ফ্লোটও কিন্তু নন ফাইনাইট, এটারও চাইলে আমরা ফাইনাইট করে দিতে পারতাম। ওকে, আপনারা করেন, তারপর আমি আবার বুঝাচ্ছি, নিজেরা করেন, ভুল করলেও লিখেন, আপনি যা বুঝতেছেন ওইটাই লিখেন এখন কমেন্টে। আর যারা রেকর্ড ক্লাস করবেন তারাও এই সময়গুলোর মানে যখন আমি কোনো জিনিস লিখতে বলতেছি ওটাকে পজ করে তারপর শুরু কর, মানে নিজেরা লিখবা, লিখে দেখবা যে তুমি যেটা লিখছো সেটা আমি রাইট বা আমি যেভাবে বলতেছি ওইটা রাইট হয়েছে কিনা। ঠিক আছে? তাইলে তোমার মানে এই রিটেনের দক্ষতা বাড়বে, না এটা বাড়বে না। এটা খুব আশ্চর্যের যে আপনারা রিটেনের ক্লাসের ঘোষণা দিলাম পরেও অর্ধেক মানুষজন উপস্থিত হয়েছেন। আহ, is মানে ভেরি স্ট্রেঞ্জ ফর মি, আমি এরকম দেখি নাই। অ্যাডমিশনেও যখন রিটেনের ক্লাস নেই আমরা অনেক বাচ্চা কাচ্চা উপস্থিত থাকে, কারণ এটা তো একটা ভীতির তাদের কাছে। হ্যাঁ, লিখেন লিখেন, এটা লিখতেই হবে আপনাদের। ইগ ফিশ ড্রপলেট অফ ওয়েল। আচ্ছা, অ্যালাউ দেম না, শামিম তুমি বাক্য ঠিকঠাক মানে জাস্ট গঠনটা ঠিকঠাক হয় নাই, তুমি ভার্ব উঠাইতে পারছো, কিন্তু দেখো বলছে যে কিছু ইগ ফিশ মানে কিছু ফিশের ডিম, মাছের ডিম ড্রপলেটস কন্টেইন করে। তাহলে ড্রপলেটস কন্টেইন করে মানে কি? ইগ ফিশের ড্রপলেট মানে ফিশের ইগের ড্রপলেট, তাহলে আমরা লিখবো ড্রপলেটস অফ ইগস অ্যালাউ ফিশেস টু ফ্লোট অন। শেষ। ওকে, আচ্ছা এটা একটা। আরেকটা হচ্ছে না ভাই আমি কন্টেন্টস কে ঠিকঠাক রাখবো, তাহলে আমরা লিখবো সার্টেন এগ ফিশ কন্টেন ড্রপলেটস অফ ওয়াটার। তাহলে এই দিজ আর থাকতেছে না, অ্যালাউটা আইএনজি হয়ে যাবে, অ্যালাউইং দেম। বুঝা গেছে? মানে এই যেটা করে ঘটনাটা তাদেরকে অ্যালাউ করে, এটা আইএনজি করে দিলে হয়ে যাচ্ছে। ক্লিয়ার কিনা, বুঝছেন কিনা সবাই? তোমাদের এই বড় বাক্য দেখলেই তোমরা ভয় পাচ্ছ, হুইচ ইজ নট গুড। হ্যাঁ, হুইচ ইজ নট গুড। আচ্ছা, এখন থেকে কাজ কি তোমাদের? কাজ হচ্ছে আসতেছি একটু পরে, বড় বড় বাক্য যেখানে দেখবো ওটাকে আবার নিজেরা চেষ্টা করবা। 3 মাস খাটো এটার পেছনে, তোমার চেয়ে ভালো ইংরেজি কেউ জানবে না তোমার আশেপাশে, ট্রাস্ট মি দ্যাট। আচ্ছা, আসেন নাম্বার 9। দ্য টল জেন্টলম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। এটা তো পারবেন এখন। টল জেন্টলম্যান স্ট্যান্ডিং হচ্ছে নন ফাইনাইট, এটা নন ফাইনাইট, সো আমাকে এটা ফাইনাইট করতে হবে। তার আগে অবশ্যই একটা ক্লজ মেকার দিতে হবে, কারণ উইদাউট ক্লজ মেকার আমরা ফাইনাইট দিতে পারবো না। এটা হচ্ছে ফাইনাইট, তাহলে এই পাশ ঠিক থেকে যাচ্ছে। দ্য টল জেন্টলম্যান, তাহলে এটার আগে একটা কি দিব? ক্লজ মেকার দিব। কে টল জেন্টলম্যানটা? হু। এই স্ট্যান্ডিং এর আগে একটা অক্সিলারি দিলাম ইজ, তারপরে ভার্ব ওয়ান আইএনজি যেভাবে ছিল, ভার্ব ফোর সেটা দিয়ে দিলাম, হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার, অথবা ওয়াজ দিতে পারেন শামীম, কোনো সমস্যা নেই। বুঝছো? শহীদ আহমেদ, তুমি চুপচাপ বসে আছো, তুমি একটা কিছু লিখতেছো না। রায়হান কবির চুপচাপ বসে আছো, লিখতেছো না। মীর হোসাইন তুমি রোল নাম্বার অ্যাড করো নাই, তোমাকে পরের ক্লাস থেকে আমি বের করে দিব। শামস বসে আছো, কিছুই লিখতেছো না। সালেহা প্রথম দিকে দুই একটা লিখছে, এরপরে লিখতেছো না। কেন ভাইয়া, তোমাদের কি লিখতে কষ্ট হয়? তোমরা কি সবাই জমিদার? আমি কি বিপদে পড়লাম তোমাদেরকে নিয়ে যে তোমরা জমিদার, তোমরা অর্ডার দিবা আর আমি ক্লাস নেব, কিন্তু তোমরা কিছু লিখবা না? ব্যাপারটা এরকম নাকি? তোমরা পারো, পারলেও লিখো, আমরা একটু দেখি যে মানে তোমরা যদি পারো এবং ভালো লিখো তাহলে তো আমি সামনে টার্গেট রাখবো তোমাকে, যে তোমাকে আর একটু বাড়তি কাজ দেয়া, তোমাকে কিছু এক্সট্রা এক্সট্রা পড়ানোর, কিংবা আমার মাথায় থাকবে যে এই বাচ্চাটা ভালো লিখে, তাহলে আমরা অ্যাডমিশনের সময় আমি তোমাকে টার্গেট রাখবো যে তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18 আসে, 19 আসে। কারণ যে এবার 18 পাইছে 20-এ, তাহলে আমার সামনের বারের টার্গেট হচ্ছে যে 19 পাইতে হবে, কারণ অন্তত 18.5 পাইতে হবে। ঠিক আছে? তোমরা লিখতেছো না কারণ কি? বেশি পারো নাকি তোমরা জমিদার? ভুল করে আমি তোমাদেরকে নিয়ে ফেলছি কোর্সে, আমি তো কিছু বলতে পারবো না। কিন্তু মনে রাখো আমি কারো জমিদারির পরগনায় থাকি না, তার মানে তোমার বাপ জমিদার হলেও আমি তার জমিদারির ভূখণ্ডে থাকি না। বরং তুমি কোর্স কিনে বিপদে পড়ে গেছো, আমি জমিদার, তুমি আমার কথা শুনবে এখন এই কোর্সে। সো একটু লিখো তোমরা, ঠিক আছে, যে কজনের নাম বললাম।
পরেরটা। ক্লাস নিচ্ছে বাবা, পরে আসো। ওকে, নাম্বার 10। ওকে, ওকে, ঠিক আছে। এই কয়টা HW থাকলো আপনাদের, এগুলো একটু করে করে জমা দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটু চলে যাই। এগুলো HW থাকবে, এগুলো পারবেন এখন আশা করি। এগুলো গত ক্লাসে আমরা সিম্পল না কমপ্লেক্স ধরতে পারছিলাম। এইবার শুধু কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করব। এবার আসেন, আপনাদের বইয়ে যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো একটু করার চেষ্টা করি। এই বাক্যটা বইয়ের, ধরেন এটা 1 নাম্বার। After the flight of Yuri Gagarin, the first human being to travel to space, in the Soviet Union decided to send a woman in space. সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড বাক্যটা বলেন? এই যে জমিদার যারা আছেন কিংবা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা আছেন তারাও বলবেন, হ্যাঁ, কষ্ট করে। সিম্পল, ওকে, ভেরি গুড, এই তো রায়হান। আচ্ছা, সিম্পল। এইবার কেমনে বুঝছি? কারণ এই যে একমাত্র ডিসাইডেড, এইটাই ভার্ব টু এবং ফাইনাইট ভার্ব। এখন আমি যদি এটাকে কমপ্লেক্স করতে যাই তাহলে কি করব? অনেকগুলা জায়গা আছে। এই যে দেখো, টু ট্রাভেল, এটা একটা নন ফাইনাইট ভার্ব, এইখানে দিতে পারি, ঠিক আছে? তারপরে হচ্ছে এইখানে টু সেন্ট, এখানেও দিতে পারি, নন ফাইনাইট ভার্ব। ইউরি গ্যাগারিন, ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, এইটাকেও করা যায় নন ফাইনাইট, এখানে একটা ফাইনাইট ঢুকায় ফেলা যায় কেমনে? আফটার ইউরি গ্যাগারিন হ্যাড হিজ ফ্লাইট টু US, এটাও করা যায়। এখন যে কোনো একটা জায়গায় একটা কমপ্লেক্স, একটা একটা ক্লজ মেকার ঢুকাবো, ঢুকায় আমরা এটারে যে কোনো একটা নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট করে দিব। সিস্টেম তো জানেন, টু ট্রাভেলের জায়গায় হিউম্যান বিং হু ট্রাভেল টু ভার্ব টু দিয়ে দিবেন। সো তিনি ডিসাইডেড দ্যাট দে উইল সেন্ড, ভার্ব ওয়ান করে দিবেন। নেন এবার করেন, নিজেরা করেন দেখি। আমি শিখাই দিলাম, সিস্টেম বুঝাই দিলাম, এবার নিজেদের মতো সুন্দর করে করেন। এক একজন ভিন্ন ভিন্ন করে লিখেন যার যার মতো, কিন্তু অর্থ যেন ঠিক থাকে বাবা। কমপ্লেক্স কম্পাউন্ড যে কোনোটা করেন, ফ্রি, আপনারা ফ্রি। এটাতে যে কেউ যে এটা করতে পারেন, আমি জাস্ট দেখবো যে ঠিক আছে কিনা। কারণ আপনি যত লিখবেন আমি তত বুঝতে পারবো যে আপনার বাক্য ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। আপনি যদি না লিখেন, আপনি খুব চালাক যে আমি লিখবো না, আমার ভুল ধরতে পারবে না স্যার, নিজে লস খেলেন জীবন, আমি লস খেলাম না রে ভাই। ঠিক আছে, লিখো লিখো লিখো, ঝটপট লিখো। আফটার দ্য ফাইট অফ ইউরি গ্যাগারিং, দ্য ফার্স্ট হিউম্যান বিং, এখানে হু দিয়ে করতে পারি, হু ট্রাভেলড, হ্যাঁ, আউটার স্পেস ইন এপ্রিল, এখানেও দিতে পারি, ইন এপ্রিলও বানাইতে পারি, হুইচ ওয়াজ এপ্রিল অফ 1961, যে কোনো জায়গায় একটা। এটা ক্লজ যেদিন পড়াবো দিন আরেকটু বুঝবেন যে কোন কোন জায়গায় আমরা ক্লজ মেকার দিতে পারি। মানে যে কোনো ক্লজের জায়গায়, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এখানে একটা ক্লজ মেকার দিতে পারবেন। এখন ফ্রেজ আছে, এইটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, যে কোনো জায়গায় আপনি ক্লজ মেকার দিয়ে 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 এগুলাকে ক্লজ বানায় ফেলতে পারবেন। এটা ইনশাল্লাহ ক্লজের ক্লাসটা আরেকটু পরে নিব, কালকে হচ্ছে ইয়া পড়াবো, প্যারাফ্রেজিং পড়াবো। দেন হচ্ছে আমরা ক্লজ ধরবো, অথবা কালকেও ক্লজ ধরতে পারি, দেখি, ডিপেন্ডস অন মানে কোনটা জরুরি মনে করতেছি সেটার উপরে। এতক্ষণ লাগতেছে তোমাদের এই বাক্যটা লিখতে রে বাবা? যাই পারো লিখো, ঝটপট লিখো, আমি পড়বো সবারটা। বসলাম। আচ্ছা, শামিম লিখছো, আফটার দ্য ফাইট অফ ইউরেনিয়ান দ্য ফার্স্ট হিউম্যান ট্রাভেল টু আউটার স্পেস, সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড আ ওম্যান হু ট্রাভেল টু দ্য আউটার স্পেস। আচ্ছা, আফটার দ্য ফাইট অফ ইউরি গ্যাগারিন দ্য ফার্স্ট হিউম্যান বিং হু ট্রাভেল, দুইজনে একই রকম লিখছো, মালিহা লিখছো আর শামিম লিখছো, বাদ বাকি তোমরা যদি সবাই এখন না লিখো আমি আর এই ক্লাস নেবো না, ক্লাস শেষ করে দিব। যেহেতু আমার মর্জি, আমি আর পড়াবোই না তোমাদের, যা বুঝানোর বুঝাই ফেলছে, এখন জাস্ট তোমরা লিখবা আর আমি দেখবো। ক্লাস শেষ এখানে যদি কেউ না লিখো আর। আমি একটু ঘাবড়া কিসিমের আছি, এটা আস্তে আস্তে টের পাবা আর কি, হ্যাঁ। আসছো যেহেতু আমার কাছে, অন্যদের মতো মোটিভেশন দিয়ে পড়াবো না, এক্স্যাক্টলি শিখো যাতে কিছু, এই জন্য পড়াচ্ছি। হ্যাঁ, এই যে ইবতেদা লিখবা, শহীদ লিখবা, রায়হান লিখবা, মীর হোসেন লিখবা, শামস লিখবা, এরপর আমি পড়াবো, নাইলে আর পড়াবো না আজকে। কেউ যদি এখন লিভও নাও, আমি নাম মনে রাখছি যে কে কে ছিলা, তাদেরকে আমি কোর্স থেকেই বের করে দিব। সো লিভ নিও না, আর যাই করো। আচ্ছা, আফটার দ্য ইউরিগাগারি হু ইজ দ্য ফার্স্ট হিউম্যান বিং। আচ্ছা, 1971 সংবিধানে ডিসাইডেড, ভেরি গুড রায়হান। সালেহা লিখছেন আফটার দ্য ইউরিগাগারি হু, হু দা। আচ্ছা, সালেহা দেখো, তুমি যেটা ভুল করছো বাবা সেটা হচ্ছে যে হু দা ফার্স্ট হিউম্যান বিং লিখছো, হু এর পরে তুমি ক্লজ মেকার দিতে ভুলে গেছো, মানে ক্লজ মেকার দিছো কিন্তু অক্সিলারি কোনো ভার্ব দাও নাই।
এখানে হু ওয়াজ হবে বা ইজ হবে, ঠিক আছে? রায়হান লিখছেন, সালেহা লিখছেন, সালেহা একটু ঠিক করো, মালিহা, মিথি লিখছো, শামিম লিখছো। আচ্ছা, শামস লিখছো, আফটার দ্য ফাইট অফ ইউরি গ্যাগারিন দ্য ফার্স্ট হিউম্যান বিং টু। আচ্ছা, হিউম্যান বিং এর পরে যদি তুমি হু বসাও, শামস একটু লিখে রাখো, তোমরা খাতায়ও লিখো এগুলা যেগুলো লিখতেছো। আর আমি যেগুলো ভুল ধরাই দিচ্ছি এগুলো একটু খাতায় মেনশন করো যে আমি এটা লিখছিলাম, কিন্তু এটা ভুল ধরাই দিছে। ফার্স্ট হিউম্যান বিং এর পরে আর টু দরকার নাই, যেহেতু তুমি হু দিচ্ছ, শামস একটু নোট রাখো। হু, তাহলে হু এর পরে যখন তুমি ট্রাভেলিং দিচ্ছ বাবা, তাহলে ট্রাভেলিং দিলে তুমি ভার্বন আইএনজি দিচ্ছ কিন্তু কোনো অক্সিলারি দাও নাই, শামস। বুঝছো? শামস তুমি কি একটু হাত তুলবা? তাহলে আমি তোমাকে আরেকটু বুঝাইতে পারবো, শামস। আমি তোমাকে আনমিউট করার অপশন দিছি বাবা, তুমি একটু আনমিউট করবা, শামস? জি ভাইয়া। হ্যাঁ, তুমি কি খাতায় লিখছো অথবা তুমি তোমার কমেন্টে দেখো, তুমি লিখছো আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন দ্য ফার্স্ট হিউম্যান বিং টু দিছো এক নম্বরে, এটা দিবা না, ঠিক আছে? হিউম্যান বিং এর পর যেহেতু জি তুমি ভার্ব একটা ক্লজ মেকার নিচ্ছ, তাহলে টুটা দরকার নাই। আচ্ছা, তারপর তুমি ক্লজ মেকার দিছো হু, তাহলে হু এর পরে আমাদেরকে কি দিতে হবে? ক্লজ মেকারের পরে অবশ্যই ফাইনাইট ভার্ব দিতে হবে। ভাই- তাহলে শুধু জি ভাইয়া। ট্রাভেলিং কি ফাইনাইট ভার্ব? ভার্ব না আইএনজি সহ একটা ভার্ব বসলে কি সেটা ফাইনাইট থাকে? আজকে ক্লাসেও তো বললাম যে সেটা ফাইনাইট থাকে না, সেটার আগে অক্সিলারি দিতে হয়, তাই না? জি তাহলে আইদার ওয়াজ ট্রাভেলিং দেওয়ার কথা ছিল, দরকার নাই, তুমি ফাইনাইট ভার্ব দাও, ভার্ব টু দিলেই হয়ে যাচ্ছে। হু ট্রাভেলড, বুঝছো ভাই? জি ভাইয়া। ওকে, এটা জন্য নোট নিয়ে রাখো। শহীদ লিখছো যে আফটার আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন দ্য ফার্স্ট হিউম্যান বিং হু ট্রাভেলড। আচ্ছা শহীদ, এখানে হু ট্রাভেল ভার্ব ওয়ান দিছো, এটা ভার্ব টু হবে ভাই, কারণ অতীতের ঘটনা, দেখো প্রত্যেকটা অতীতের ঘটনা। এখানে ডিসাইডেড হচ্ছে ভার্ব টু, তাহলে এখানে ট্রাভেলটাও নিশ্চয়ই ভার্ব টু হবে। তুমি এখানে ট্রাভেলটা দিছো ভার্ব ওয়ান, এটা ভার্ব ওয়ান হবে না, এটাও টু হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এটাও টু আছে, ঠিক আছে শহীদ? আচ্ছা, ইবতেদা লিখছে আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন দ্য ফার্স্ট হিউম্যান বিং হু ওয়াজ ট্রাভেল। আচ্ছা ইবতেদা, এই যে ওয়াজ লিখছো, ওয়াজের পরে তো ভার্বন আইএনজি হয় ভাই, তাহলে তো ট্রাভেলে এটা ভার্বন আইএনজি হওয়ার কথা ছিল, ট্রাভেলে, ট্রাভেলটাতে আমরা ভার্বন আইএনজি পাইতাম, তুমি ভার্বন আইএনজি দাও নাই। সো ওয়াজ না দিয়ে তুমি ডিরেক্ট ভার্ব টু দাও, মানে এটাকে অতীতকে ভার্ব টু দিলে এটা অতীত হয়ে যাচ্ছে। তোমরা ভার্ব টু সিস্টেম বুঝতেছো না, এই যে দেখো এখানে ভার্ব টু আছে তো, তাই এটা যদি ভার্ব টু হয়ে একটা ফাইনাইট ভার্ব হয়, তাহলে এটারও এগুলোরও যে কোনো একটা ভার্ব টু ফাইনাইট করার জন্য ভার্ব টু করে দাও, তাহলে ট্রাভেলড, ঠিক আছে? ইউরি গ্যাগারিন, হু ওয়াজ, ঠিক আছে, সিম্পল। ওকে, আচ্ছা, মেয়ের কি লিখছো? আফটার দ্য ফাইট ট্রাভেল ডিসাইডেড। আচ্ছা, মেল লিখছো আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন দ্য ফার্স্ট হিউম্যান বিং দ্য ট্রাভেল। আহা আহা, তোমার বাক্য তো যা আছে তাই লিখছো মির। মির তুমি কি একটু হাত তুলবা? আচ্ছা, হাত তোলা লাগবে না, আমি তোমাকে আনমিউট করার অপশন দিছি মির। মির, আনমিউট করো ভাইয়া। মির, হ্যাঁ তুমি ভাইয়া। শুনতে? হ্যাঁ, তোমার জুমে তুমি পার্মানেন্টলি কিভাবে নাম চেঞ্জ করে এটা আজকে ইউটিউবে দেখবা। তুমি শুধু এই মিটিং এর জন্য সম্ভবত নাম চেঞ্জ করছো, সম্ভবত নাও হইতে পারে, মানে তুমি ঠিকঠাকই চেঞ্জ ভাইয়া করছো আমি হয়তো। হচ্ছে ভাই আমি হচ্ছে ওয়েবসাইট থেকে জুমে ঢুকতে পারি না কেন জানি। আচ্ছা, তুমি গ্রুপে একটু কথা বলো, তোমাকে হেল্প করবে কেউ না কেউ, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আচ্ছা এখন আসো, তুমি যা লিখছো সেটা হচ্ছে যে আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন দ্য ফার্স্ট হিউম্যান বিং দ্য ট্রাভেল মানে ক্লজ মেকার কই? ভুল লিখছো, এখানে হবে হু, আর ট্রাভেলের জায়গায় ট্রাভেলড ভার্ব টু, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এটা একটু চেক ব্যাক করো। সো এইটা, এটা তোমাদের বইয়ে আছে। আহ, এটা তো তোমাদের বইয়ে আছে তাই না? এই ধরনের উদাহরণগুলো তোমাদের বইয়ে আছে, যদি আর তোমাদের নাই, এটা আগের বইয়ে ছিল আর কি, তোমাদের বোধহয় এখন আর নাই, ভ্যালেন্টিনা টেস্কা উঠে গেছে। বাট ম্যান্ডেলাকে পাবা, এই যে এই ভদ্রলোকের লাইন পাবা। হ্যাঁ, যদিও এই এই কলামটাও নাই, অন্য কলাম আসছে এখন। আচ্ছা, তাহলে ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে, আচ্ছা একটাই ভার্ব, ফাইনাইট, ঠিক আছে? Went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenge. এই চ্যালেঞ্জেস কে করতে পারেন, এখানে একটা ক্লজ মেকার দিয়ে পরের অংশ করে দিতে পারেন, ঠিক আছে? তারপরে আহ আরো করতে পারেন, এখানে দিতে পারেন, এখানে হোয়ার দিয়ে করতে পারেন,
where it was the world stage, এরকম। ঠিক আছে, এইখানেও দিতে পারেন এজ এর জায়গায় হু ওয়াজ অ্যান অ্যাডভোকেট, এইখানে হু দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। So, এই বাক্যগুলো এই জন্য নিয়ে আসছি যে আপনারা এখন থেকে আপনাদের বইয়ে যাবেন, বইয়ের প্রত্যেকটা বাক্য ধরে ধরে, ঠিক আছে, এই যে বঙ্গবন্ধুর ভাষণ, অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ইনটু সেশন অন দ্য মার্চ, তাহলে অ্যাসেম্বলি এইখানে আমরা যদি দিই হুইচ ওয়াজ কল্ড ইনটু আ সেশন, হুইচ ওয়াজ ইন, এরকম দিয়ে দেওয়া যেতে পারে। আচ্ছা, the sky has taught me to be liberal, তাহলে টু বি এখানে ভার্ব আছে, the sky has taught me how I can be liberal। আপনি সাবজেক্ট ভাড়া করে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনার সাবজেক্ট নাই, আমি লিখে দেখাই, the sky taught me, এই যে টু বি লিবারেল কারে শিখাইছে, আমারই তো, তাই না? তাহলে সাবজেক্ট বসান, হাউ আই ক্যান বি লিবারেল। আপনার ভয় কোথায়? কোথাও ভয় আছে আপনার? ভয় নাই তো? আপনি জাস্ট না বাক্যের ভাইয়া। অর্থ ঠিক রাখবেন। বাতাস আমাকে শিখাইছে লিবারাল হইতে, তার মানে কি বাতাস আমাকে শিখাইছে কেমনে আমি লিবারাল হব, বাস। ওকে, আচ্ছা। সো এই জিনিসগুলা চেষ্টা করবেন প্রত্যেকটা, এগুলো হোমওয়ার্ক থাকলো তাহলে, কারণ আমি এগুলো হোমওয়ার্ক না দিলে আপনারা জীবন আর করবেন না বাসা থেকে বের করে। আচ্ছা, ওকে, এটা বেশি আসছে। সো এগুলো প্রত্যেকটা, বাদ বাকিগুলো হচ্ছে হোমওয়ার্ক। নর্মালি এই যে দেখেন, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ ভার্ব, তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ এ টাইম when, এই যে এইখানে একটা ক্লজ মেকার যুক্ত হলো, আ বার্ড লিভড। নর্মালি যে কোনো ভাবে আপনি করতে পারবেন, ঠিক আছে। ওকে, সো এগুলো একটু করবেন, এগুলো আপনাদের এরপর আপনাদের কাজ, সেটা মূল কাজ, হোমওয়ার্ক যেটা, সেটা হচ্ছে আপনারা এখন থেকে বাসায় আপনাদের যে টেক্সট বুক আছে, হ্যাঁ, আছে না সবার কাছে টেক্সট বুক, নাকি কিনার না এখনো দু একজন আছেন? টেক্সট বুক থেকে আজকে থেকে এই কাজটা করবেন, যেই বাক্যটাই আপনার কাছে কঠিন মনে হবে ওই বাক্যটারই ধরবেন। সে যদি সিম্পল থাকে তাকে সিম্পল থেকে চেঞ্জ করে কমপ্লেক্স বা কম্পাউন্ডে ধরায় দিবেন, ঠিক আছে, কমপ্লেক্স বা কম্পাউন্ডে ধরায় দিবেন। সে যদি কমপ্লেক্স বা কম্পাউন্ডে থাকে তাকে সিম্পলে নিয়ে আসবেন। এই কাজটা কি পারবেন করতে, নাকি খুব কঠিন হয়ে যাবে? কঠিন হবে, ধৈর্য ধরে কাজটা করাটা কঠিন হবে, কিন্তু কাজটা সহজ। সো অন্তত প্রত্যেকটা ইউনিট যখন আমরা পড়ে ফেলবো, আমি কিছু ইম্পর্টেন্ট বাক্য তো আগেই দাগায় দিব বইয়ে, ওইরকম 5টা বা 10টা বাক্য প্রত্যেকটা লেসন থেকে, অন্তত 5টা করে বাক্য এই চেঞ্জিং এর মধ্যে দিয়ে যাবেন। আপনার লেখার হাত, চিন্তার মানে দক্ষতা অনেক বাড়বে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাস টোটাল। এই হোমওয়ার্ক গুলো অবশ্যই যেন আমি পাই, অনেকগুলো হোমওয়ার্ক দিছি কিন্তু। এখানে কয়টা, 2টা, 4টা, 6টা, 8টা, 8টা, 9টা, 9টা, এদিকে দিছি 11, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টা বাক্য দিছি টোটাল, সো 16। এই প্রত্যেকটা আমার কালকের মধ্যে হোমওয়ার্ক চাই, কালকের মধ্যে। এখনো কলেজ টলেজ খুলে নাই মনে হয় যতদূর আমার বিশ্বাস, হোমওয়ার্ক কাটাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, একজনের ইয়ার ফাইনাল পরীক্ষা, ওকে, দ্যাটস ওকে, কোনো সমস্যা নাই, তুমি পরে এটা নোট লিখে রাখো যেটা পরে করবা। কিন্তু যাদের অন্য কোনো ইস্যুস নাই, ডেফিনেটলি কালকের মধ্যে এই হোমওয়ার্ক গুলো আমাকে জমা দিবেন, নোট সেকশন আমি দেখবো, আমি মার্কিং করবো যে কার কি অবস্থা। আগামী 1 সপ্তাহ মানে আজকে থেকে, মানে কি বলে এটাকে, আমাদের যে রিটেন শুরু হলো, যাদের ইয়ার চেঞ্জ আছে বা অন্য কিছু আছে, সেটা হচ্ছে, মানে সেটা থাকবে, এটা আপনারা হ্যান্ডেল করেন। কিন্তু ক্লাসগুলা ফাঁকে ফাঁকে একটু দেখার চেষ্টা করবেন, অন্তত ক্লাসে থাকেন 1 ঘন্টা। ইয়ার চেঞ্জের জন্য কালকে যে পরীক্ষাটা যদি 1 ঘন্টা না কমও পড়েন কোনো সমস্যা নাই, ক্লাস খুব লেন্দি করতেছি না, এখনো লেন্দি করবো না, এরপর থেকে লেন্দি শুরু হবে, রিটেনের ক্লাসগুলো একটু কম লেন্দি করে ছেড়ে দিব, যাতে আপনাদের কাজ বেশি দিতে পারি আমি। সো আগামী এই সপ্তাহে যে 4টা ক্লাস, আজকে কালকে পরশু তরশু, মানে এই সপ্তাহে 3টা, আগামী সপ্তাহে 2টা, এই 5টা ক্লাস, রিটেনের 5টা ক্লাস, সবাই চেষ্টা করেন একটু লাইভ থাকতে, যাতে করে আপনাদের যা প্রবলেম আমার কাছ থেকেই বুঝে যান, যাতে কোনো প্রবলেম না থাকে। কালকে আমরা প্যারাফ্রেজিং নিয়ে পড়বো, যারা এখনো প্যারাফ্রেজ পড়েন নাই আবার কালকে পড়বেন, এটাকে আমরা পুরাটা কালকে দেখবো বসে বসে, যে আমরা আসলে কি করি, কেমনে করি, কিভাবে করি, ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। কারো কোনো প্রশ্ন? রাইহান, জি, আনমিউট করো, হ্যাঁ, আনমিউট করার অপশন দিছি তোমাকে, বলো। ভাই আসসালামু আলাইকুম।
মার্কাস নাম বড়। ভাই এই যে সিম্পল সেন্টেন্স যে সেন্টেন্স গুলো আছে ওগুলাতে কোথায় ক্লোজ মেকার বসাবো এটা একটু সমস্যা হয় কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে গেলে। আচ্ছা, আজকে একটা থিওরি বলছি, সেটা হচ্ছে যে যেইখানে নন ফাইনাইট ভার্ব গুলাকে দেখতেছো জি সেইখানে মানে চেষ্টা করবে একটা ক্লজ মেকার বসানোর, ঠিক আছে? আরেকটা কথা জি বলছি যেটা বিস্তারিত বলি নাই আজকে, যেটা কালকে বা পরের দিনের ক্লাসে দেখবো। ধরো আহ এখানে একটা কম সিম্পল সেন্টেন্স আছে আশেপাশে, উই ওয়েন্ট আউট ডিসপাইট দ্য কোল্ড ওয়েদার, তাহলে ওয়েন্ট আউট হচ্ছে এখানে ভার্ব টু, রাইট? জি। আর কোনো কিছু নাই, না, তাই তো? সিম্পল সেন্টেন্স। তুমি বাক্যের ফ্রেজ বাই ফ্রেজ থামবা, উই ওয়েন্ট আউট, আমরা বের হইলাম। প্রশ্ন আসতেছে কোনো মাথায়? কখন? কোল্ড কেন? ওয়েদার। কোল্ড ওয়েদার থাকা সত্ত্বেও, তাই না? জি এটাই তো বলছে ডিসপাইট কোল্ড ওয়েদার। জি। অর্থ বুঝছো তো? তাহলে এবার কোল্ড ওয়েদার থাকা সত্ত্বেও বের হইলাম, তাহলে আমরা বের হইলাম, পরে বলো তো বাংলায়, যদিও ঠান্ডা আবহাওয়া যদিও ছিল। ঠান্ডা আবহাওয়া ছিল, হ্যাঁ জি। তাহলে এই যদিওর জায়গায় তুমি অল দো লিখবা, দো লিখবা, ঠিক আছে? ইট ওয়াজ, দ্য ওয়েদার ওয়াজ কোল্ড, বুঝছো? তার মানে ফ্রেজ বাই ফ্রেজ থেমে তুমি ফ্রেজটাকে ক্রস করে ফেলবা। ফ্রেজ থেকে ক্রস পরের ক্লাসে শেখাবো, তখন বুঝে যাবে আরো। ওকে, জি বুঝছি। ঠিক আছে, এটা পরের ক্লাসের জন্য থাকলো। মানে কিভাবে আমরা একটা ফ্রেজকে ধরে ধরে ক্লজ করতে পারবো, নাউন ক্লজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, সেগুলা কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজে পরিণত হয়, এইটাই হচ্ছে নেক্সট ক্লাস বা তারপরের ক্লাস, ঠিক আছে? কালকে হয়তো ইয়াও ধরতে পারি। ঠিক আছে রায়হান? উম, জি ভাইয়া। ওকে, তাহলে হোমওয়ার্ক যেন থাকে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ একই টাইমে।